হ্যালো এভরিওয়ান, টেক ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রীদাম রায়। আশা করছি আপনারা ভালো আছেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা এক্সটার্নাল CSS ফাইল HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করতে পারি। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমি চলে যাচ্ছি আমার সাবলাইন টেক্সটের। তো এখানে আমি গত ভিডিওর যে কোড সেগুলো ওপেন করে রাখছি। তো প্রথমত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ। তো আমি এখানে একটি ডিপ নিয়ে নিচ্ছি। তো আমরা ডিপ ট্যাগ নিতে গেলে অবশ্যই আমাদের লিখতে হবে ডিপ। ডিপ লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের ডিপের স্টার্ট এবং এন্ডিং ট্যাগ চলে আসবে। তো এই ডিপ মূলত HTML কোডের হচ্ছে এরিয়া। ডিপ মূলত এটাই ডিফাইন করে। তো ধরেন আমরা যদি আনঅর্ডারের যতগুলো কোড আছে, ধরেন আনঅর্ডার লিস্টের হেডিং এবং আনঅর্ডার লিস্ট আইটেমগুলো হচ্ছে এই ডিপের মধ্যে নিব। তো আমি এখান থেকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করে নিচ্ছি এবং এইখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার Ctrl+S দিয়ে সেভ করে নেই। এবার কোডটাকে একটু সাজাই নেই। এইখানে ট্যাব প্রেস করে সাজিয়ে নিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। তো এরপর আমরা সেমভাবে অর্ডার লিস্টকেও একটা ডিপের মধ্যে নিব। তো সেজন্য এখানে আর একটা ডিপ আমি লিখতেছি, ডিপ। ডিপ লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের ডিপের এন্ডিং এবং স্টার্ট ট্যাগ চলে আসবে। এরপর এন্টার দিয়ে এই যে পুরো কোডটা এটাকে আমি H1 সহ কাট করে নিচ্ছি, এখানে আবার পেস্ট করতেছি। তো এখন কোডের অ্যালাইনমেন্টটাকে একটু ঠিকঠাক করে নেই। সেভ করে নিলাম। তো মূলত এই ডিভ হচ্ছে এই কোডের HTML এর এরিয়া। এই ডিভের মধ্যে আমরা অনেক ধরনের ট্যাগ ইউজ করতে পারি, যে কোনো HTML কোড লিখতে পারি। এবং এই ডিভের সুবিধা হচ্ছে যে আমরা প্রত্যেকটা HTML এর যে কোড সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি। তো এই ডিভকে এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দেই তাহলে দেখব যে সম্পূর্ণ আগের অবস্থায় আছে, কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো এখন এই ডিভকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে আমাদের এখানে একটি সিলেক্টর লিখতে হবে। তো আমি এখানে একটি ক্লাস লিখতেছি, ক্লাস ইজ ইকুয়াল ডাবল ক্লোন। আমি এখানে ক্লাসের নাম দিচ্ছি আনঅর্ডার্ড হাইফেন লিস্ট। এই ক্লাস নেম অবশ্যই আপনারা হাইফেন দিবেন অথবা আন্ডারস্কোর দিবেন। যদি আপনারা এখানে গ্যাপ দেন তাহলে কিন্তু এখানে দুইটা ক্লাস নেম হয়ে যাবে, আনঅর্ডার্ড একটা ক্লাস নেম, লিস্ট একটা ক্লাস নেম। যদি আপনারা এখানে হাইফেন ইউজ করেন অথবা আন্ডারস্কোর ইউজ করেন তাহলে একটি ক্লাস নেমেই এখানে ডিক্লেয়ার হবে। তো আমি এখানে ক্লাস নেম দিলাম হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের এই ডিবে আমি এখানে দিচ্ছি ক্লাস ইজ ইকুয়াল ডাবল ক্লোন। আমি এখানে ক্লাস নেম দিচ্ছি অর্ডার্ড হাইফেন লিস্ট। সেভ করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই আনঅর্ডার লিস্টের যে এরিয়াটা সেটার একটা কালার হবে এবং অর্ডার লিস্টের যে এরিয়া সেটার একটা কালার হবে। তো সেটা কিভাবে করতে পারি? তো আমি যদি আবার সাবলাইন টেক্সটে যাই, এইখান থেকে সিলেক্টর হিসেবে আনঅর্ডার লিস্টকে কপি করতেছি এবং আমি স্টাইল CSS ফাইলে যাচ্ছি। আমি পূর্বে CSS রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের সিলেক্টর হিসেবে ক্লাসকে যদি ধরতে চাই, তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ক্লাসকে সিলেক্টর হিসেবে ধরতে গেলে অবশ্যই আমাদের একটা কি দিতে হবে, ডটের পর আমাদের ক্লাস নেম। আমি যেহেতু কপি করে রাখছি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা এন্টার দিব। এখন আমরা চাচ্ছি যে এই আনঅর্ডার লিস্টের, আমি এখানে রিফ্রেশ দিয়ে নিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। যেহেতু আমি H1 এর CSS রিমুভ করে দিয়েছি, তো আমি যাচ্ছি যে আনঅর্ডার লিস্টের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে এবং অর্ডার লিস্টের একটা আলাদা কালার হবে। তো আমি যদি এখানে আনঅর্ডার লিস্টের এখানে দেই যে ব্যাকগ্রাউন্ড, আমরা দুইভাবে ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ক্লোন, আমি দিচ্ছি রেড দিয়ে যদি Ctrl+S দেই, এরপর যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দেই দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে কি রেড।
এখন আমি যাচ্ছি যে অর্ডার লিস্টের কালারটা হবে কি গ্রিন। তো আমি আবারও যাচ্ছি হচ্ছে আমার ইন্ডেক্স HTML ফাইলে। তো এইখান থেকে আমি সিলেক্টরটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, আবার যাচ্ছি CSS ফাইলে। এরপর এই সিলেক্টরের নিচে আমি আবার একটা এন্টার দিচ্ছি। যেহেতু আমাদের ক্লাস সিলেক্টর, সেজন্য আমাদের দিতে হবে ডট, এরপর হচ্ছে কি আমাদের ক্লাস নেম। আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম অর্ডার লিস্ট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর দিচ্ছি এন্টার। এরপরে আমি এখানে দিব ব্যাকগ্রাউন্ড। এর আগে আনঅর্ডার লিস্টে হচ্ছে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার লিখি তাহলে দুইটাই কাজ করবে। এখানে শুধুমাত্র দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, BACKGRO, ব্যাকগ্রাউন্ড ক্লোন। আমি যদি দেই গ্রিন, Ctrl+S দেই, এরপরে যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলে এখানে দেখবো যে এখানে কালার কি হয়েছে, এখানে গ্রিন কালার হয়ে গেছে। তো আমি যাচ্ছি যে এই টেক্সটগুলা একদম লেফটের দিকে, আমি চাচ্ছি যে মাঝখানে চলে আসবে। তো আমি যদি এইখানে হচ্ছে আরেকটা CSS এর প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো টেক্সট অ্যালাইন, এই যে এখানে সাজেস্ট করতেছে, আমি লিখে ফেলি ALIGN, ক্লোন যদি দেই টেক্সট অ্যালাইন। এরপরে হচ্ছে আমি দেই যদি সেন্টার, Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি ব্রাউজারে, যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন যে সম্পূর্ণ আমাদের কি টেক্সটগুলো চলে আসছে মিডিলে। তো আমি যদি দেই এখানে রাইট, তাহলে আমাদের একদম রাইটে চলে যাবে। ডিফল্টভাবে আমাদের অ্যালাইনমেন্ট কি থাকে, টেক্সটের অ্যালাইনমেন্ট থাকে লেফট। তো এখানে এই টেক্সট অ্যালাইন প্রপার্টির ভ্যালু হচ্ছে তিনটা, আপনারা একটু খেয়াল করবেন, লেফট, সেন্টার এবং রাইট। তো আমি এখানে দিচ্ছি সেন্টার। এরপর সেমভাবে অর্ডার লিস্টেও আমি এখানে লিখতেছি টেক্সট অ্যালাইন GN ক্লোন সেন্টার। Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। এরপর যদি আমি চাই যে রিফ্রেশ দিচ্ছি, এখানে রিফ্রেশ দিলে এখানে দেখেন যে সবগুলো টেক্সট আমাদের কি মাঝখানে চলে আসছে। তো আমাদের দেখেন যে এখানে উপরে এবং নিচে মনে হচ্ছে যে একটু যদি ফাঁকা স্পেস হইতো তাহলে আরো ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি প্যাডিং। তো CSS এর একটা প্রপার্টি হচ্ছে প্যাডিং। প্যাডিং লিখে যদি আমরা ক্লোন দেই, তাহলে প্যাডিং এর হচ্ছে আপনারা এখানে একটু খেয়াল করবেন যে প্যাডিং এর ভ্যালু হচ্ছে চারটা, লেফট, রাইট, টপ, বটম। প্যাডিং এর প্রথম ভ্যালু হচ্ছে টপ, এর পরের ভ্যালু হচ্ছে রাইটের দিকে, এর পরের ভ্যালু হচ্ছে বটম, এর পরের ভ্যালু, শেষের যে ভ্যালু সেটা হচ্ছে লেফটের দিকে। তো আমি Ctrl+S দিয়ে সেভ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি রিফ্রেশ যদি দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর্দিকে প্যাডিং 10 পিক্সেল করে প্যাডিং পেয়েছে। তো এইখানে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবারও এইখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা এটাকে এভাবে লিখতে পারি একবারেই। তো আমরা যদি এভাবে লিখি যে প্যাডিং টপ ক্লোন হচ্ছে ধরেন 50 পিক্সেল দিলাম বোঝার সুবিধার্থে। এখানে দেখেন আমাদের টপের দিকে কি একটা স্পেস তৈরি হয়েছে। তো এটা কি কারণে পেয়েছে, এটা হচ্ছে আমরা 50 পিক্সেল প্যাডিং দিয়েছি সেজন্য। তো এখন চাচ্ছি যে আমরা বটমের দিকেও 50 পিক্সেল দিব। তো এখান থেকে আমি এখন লিখব প্যাডিং বটম ক্লোন হচ্ছে 50 পিক্সেল। এখন আমি যদি রিফ্রেশ দেই দেখেন বটমের দিকেও 50 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সেম ভাবে অর্ডার লিস্টেও তাই আমি একইভাবে দেব। তো এখানে আমি আবার লিখতেছি প্যাডিং টপ 50 পিক্সেল, এরপরে লিখতেছি প্যাডিং বটম 50 পিক্সেল। তাহলে আমাদের অর্ডার লিস্টেও কি উপরের দিকে 50 পিক্সেল জায়গা এবং নিচের দিকে 50 পিক্সেল জায়গা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মাঝখানে একটু গ্যাপ আমাদের দরকার। তো আমাদের যদি দুই ডিভের মধ্যে স্পেস প্রয়োজন হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে মার্জিন। তো আমি যদি উপরেরটাকে মার্জিন দেই অথবা নিচেরটাকেও মার্জিন দেই তাহলে কিন্তু আমাদের এখানে খেয়াল করেন
উপরেরটাকেও মার্জিন দিতে পারি, নিচেরটাকেও মার্জিন দিতে পারি। তো আমি প্রথমে দেখাচ্ছি আনঅর্ডার লিস্টের মার্জিন। তো মার্জিনেরও সেম। তো মার্জিনেরও আমি যদি এইভাবে লিখি যে 50 পিক্সেল 0, আপনারা একটু খেয়াল করবেন আমি এখানে ভ্যালু দিয়েছি 50 পিক্সেল, দেন হচ্ছে 0। তো এখানে আমি সেভ করে নিলাম। এরপর যদি আমি রিফ্রেশ দিই, দেখেন উপরে আমাদের 50 পিক্সেল জায়গা, নিচেও 50 পিক্সেল জায়গা স্পেস তৈরি হয়ে গেছে। তো মূলত এই মার্জিনেরও ভ্যালু হচ্ছে চারদিকে কাজ করে, টপ, বটম, লেফট, রাইট। প্রথম যে ভ্যালু আমরা এটাকে চারভাবে লিখতে পারি। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে টপে হচ্ছে 50 পিক্সেল, তারপর রাইটে হচ্ছে 0 পিক্সেল, তারপর হচ্ছে বটমে 50 পিক্সেল এবং শেষে হচ্ছে লেফটে 50 পিক্সেল। যদি আমরা এখন রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে একই রকম, কোনো পরিবর্তন আসতেছে না। তো আমি এখানে দেখেন যে আমাদের উপরে নিচে 50 পিক্সেল জায়গা তৈরি হয়ে গেছে। তো এবারে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই ডিভের মধ্যে যে HTML আইটেমগুলো আছে, এখানের হেডিং এবং লিস্ট আইটেমের কালারগুলোকে চেঞ্জ করে দিব। তো সেটাকে আমরা কিভাবে করব? তো আমি যদি যাই HTML ফাইলে, তো এখানে খেয়াল করেন যে আমাদের এই আনঅর্ডার লিস্টের মেন ডিভ হচ্ছে এটা। তো মেন ডিভ হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরপর আমরা যদি H1 এর কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথমত সিলেক্টর হিসেবে ধরতে হবে আনঅর্ডার লিস্ট, কারণ আনঅর্ডার লিস্টের মধ্যে কি আছে? H1। তাহলে আমরা এখানে স্টাইল CSS এ যাচ্ছি। আমি এখানে যেহেতু সিলেক্টর হিসেবে কি আমরা ক্লাস ধরবো, প্রথমত কি আপনারা খেয়াল করেন, তো প্রথমত হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা একটা কি ক্লাস নেম। তাহলে আমাদের অবশ্যই সিলেক্টর হিসেবে ধরতে গেলে প্রথমে ডট দিতে হবে এবং এরপরে ক্লাস নেম আমি লিখতেছি আনঅর্ডার্ড হাইফেন লিস্ট। এরপর আমরা কার কালার চেঞ্জ করব? আমরা চেঞ্জ করব H1 এর কালার। এরপর সরাসরি আমরা H1 লিখে দিলাম। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এন্টার। আমি চাচ্ছি যে এর কালারটা চেঞ্জ হবে, কালার হচ্ছে ধরেন হোয়াইট দিলাম। এরপরে সেভ দিলাম। যদি আমি ব্রাউজারে যাই, এরপর যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন আমাদের এটা কি আছে, এই ওয়ার্ডের প্রথম অক্ষর কি? বড় হাতের। এই লিস্টের প্রথম অক্ষর কি? বড় হাতের। আমরা চাচ্ছি যে সম্পূর্ণটাই যদি বড় হাতের করতে চাই বা আপার কেসে করতে চাই, সেক্ষেত্রে আমাদের CSS এর মাধ্যমে করতে পারি আমরা। তো এখানে আমি এন্টার দিচ্ছি। সেটার যে CSS প্রপার্টি সেটা হচ্ছে টেক্সট হাইফেন ট্রান্সফর্ম, TRANSFORM, ট্রান্সফর্ম ক্লোন আপার কেস। আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ দেই, এরপরে যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমাদের আনঅর্ডার লিস্ট কিন্তু কি আপার কেসে হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানকার কালারটাও চেঞ্জ হবে। আমাদের এই ডটগুলো কিন্তু রিমুভ করা যায়। তো আমরা কিভাবে রিমুভ করতে পারি চলেন সেটা দেখে আসি। তো এখন আমরা যদি ধরতে যাই, আমরা HTML ফাইলে একটু যাই। আমাদের এখানে দেখেন আমরা যদি সিলেক্টর হিসেবে প্রথমে ক্লাস নেই, এটা হচ্ছে প্যারেন্ট মেইন ডিভ। প্যারেন্ট অর্থাৎ হচ্ছে মেইন ডিভ এটা আমাদের। তো এটার মধ্যে আমাদের এলিমেন্টগুলো দেখেন যে এই ট্যাগ আছে ইউএল এর মধ্যে এলআই। আমরা এটাকে যদি এই ডটগুলোকে রিমুভ করতে চাই তাহলে কীভাবে করতে পারি? তো চলেন, তো আমি প্রথমে এটাকে কপি করে নিচ্ছি, এই ক্লাস নেমটাকে এন্টার দিলাম। এরপরে আমাদের ধরতে হবে ইউএল। তো এই ইউএলে আমরা যদি লিখি যে লিস্ট স্টাইল ক্লোন নান দেই, এরপর যদি সেভ দেই, রিফ্রেশ যদি দেই, দেখেন এখানে কিন্তু আমাদের ওই ডট চিহ্নগুলো আর নেই। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা কি বলে আনঅর্ডার লিস্ট আইটেমের ডট রিমুভ করতে গেলে আমাদের লিখতে হবে CSS প্রপার্টি হচ্ছে লিস্ট আইটেম এবং ভ্যালু হচ্ছে কি নান, এবং সিলেক্টর হিসেবে ইউএল এবং যে প্যারেন্ট যে ক্লাস আছে আমরা যে ক্লাস নিব এই ক্লাসের মধ্যে আমাদের CSS সিলেক্টরটা ধরতে হবে। তো এরপর আমি যদি চাই যে এই কালারগুলো আমরা চেঞ্জ করব, তাহলে আমরা কালার চেঞ্জ করব কিভাবে? এটা একটু খেয়াল করেন যে আমাদের কোথায় আছে এলআই গুলো, কোথায়
আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে ইউএল, দেন হচ্ছে কি এলআই। তার মানে আমাদের প্রথমে সিলেক্টর হিসেবে ধরতে হবে আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে কি এলআই। তো আমরা একটু সিএসএস ফাইলে যাই। তো এখান থেকে আমি এই সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি, দেন এন্টার, সরি এন্টার দিচ্ছি। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সিলেক্টর হিসেবে দিতে হবে, আমরা যেহেতু এলআই এর কালার চেঞ্জ করবো এই জন্য এলআই। এখানে আমি দিচ্ছি কালার সাদা দেই, হোয়াইট। যদি রিফ্রেশ দিই দেখেন এখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে একটু ফন্ট সাইজটা একটু বড় হবে, তো সেক্ষেত্রে আমি সিএসএস এর প্রপার্টি হিসেবে লিখতে পারি ফন্ট হাইফেন সাইজ ক্লোন, ধরেন এখানে দিলাম 20 পিক্সেল। যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এরপর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই দেখেন এখানে কিন্তু ফন্ট সাইজ বেড়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে HTML এর ডিপ কিভাবে ব্যবহার করতে হয়, এবং HTML ডিপের ভিতর যে আমাদের HTML ট্যাগ এলিমেন্ট যত কিছু আমরা কিভাবে CSS লিখতে পারি। তো এই যে আনঅর্ডার লিস্ট, এটা আপনাদের জন্য টাস্ক থাকলো। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।